আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দশম অধ্যায়ের তোমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ দশম অধ্যায়ের নাম। এই অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান। বন্ধুরা প্রথমে একটা তোমাদের কথা বলে নেই, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান। এটা কিন্তু তোমাদের জন্য অনেকটা জটিল মনে হতে পারে, তবে আমি চেষ্টা করব চিত্র সহকারে একেবারে সহজ করে বোঝানোর। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ঠান্ডা মাথায় এই টপিকটা বুঝবার চেষ্টা করবে এবং অবশ্যই খুব মনোযোগী হয়ে বুঝবার চেষ্টা করবে। আর অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ যদি ভিডিওটি স্কিপ করো একটু জায়গাও হয়তো বা আর বুঝতে পারবে না, কারণ এটা তোমাদের ক্লাসের জন্য অনেকটা কঠিন ব্যাপার হতে পারে, কারণ এটা আসলে পূর্ববর্তীতে এরকম টপিকটা ছিল না। তো দেখো বন্ধুরা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান এই টপিকটা পড়বার জন্য আমাদের কয়েকটা জিনিস আমাদের একটু চিত্র সহকারে বুঝতে পারলে বেশি ভালো হবে। আমি চিত্র সহকারে বুঝিয়ে দেব, কোনো সমস্যা নাই। তবে অ্যাট ফার্স্ট আমরা একটু বই থেকে পড়ি যে এই ব্যাপারটা আসলে কি। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি, ইতোমধ্যে আমরা এটা নিয়ে একটা পর্ব আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে, সেটা না দেখলে কিন্তু এই টপিকটা বুঝবে না। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান, এটা দেখো এখানে বলছে যে পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। প্রথমেই বলে দিয়েছে কি, পাতার মেসোফিল টিস্যু। এখন কথা হলো, পাতার মেসোফিল টিস্যুটা কোথায় আছে, কোন জায়গায় থাকে, কিভাবে থাকে, এই প্রশ্নগুলো তোমাদের মনে আসতে পারে। এই জন্য আমাদের একটা চিত্র সাহায্যে যদি আমরা একটু বুঝবার চেষ্টা করি, সহজে বুঝতে পারবো। আমি একটু পরে চিত্রটা অঙ্কন করতেছি। এরপরে দেখো, স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে ঘটে থাকে। আচ্ছা, এখন দেখো এই জায়গাতে আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো বুঝতে হলে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে জানতে হবে। এই জন্য পরবর্তী টপিকের নামই হচ্ছে কি, ক্লোরোপ্লাস্টের গঠন। তো দেখো আমরা এটা কিভাবে শিখবো, তোমাদের বইয়ে দেখো একটা চিত্র কিন্তু তোমাদের বইয়েও দেয়া আছে, কিন্তু চিত্রটাতে আসলে সুন্দর করে বোঝানো নাই কোন অংশটার কি নাম। তো তোমাদের আমি একটা কথা বলে নেই, আসলে আমার খুব বেশি ভালো অঙ্কন করতে পারি না। আমি চেষ্টা করব তোমাদেরকে শুধু বোঝানোর জন্য, যে আমি যতটা সম্ভব আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। অবশ্যই তোমরা মনোযোগী হয়ে বুঝবার চেষ্টা করবা, ইনশাল্লাহ বুঝে যাবে। দেখো বন্ধুরা, এট ফার্স্ট আমরা যদি একটা পাতা নেই, গাছের একটা পাতা। আচ্ছা, ধরে নিলাম আমি এটা একটা গাছের পাতা, যে এটা একটা আমাদের কি গাছের পাতা। আমার পাতা খুব ভালো অঙ্কন হয় না। আচ্ছা, ধরে নাও এটা একটা গাছের পাতা। এই যে গাছের পাতা থেকে এই গাছের পাতাকায় যদি আমরা প্রস্থচ্ছেদ করি বলতে কি, এই যে গাছের পাতাটা ধরো আমি ব্লেড দিয়ে এই মাছ বরাবর কেটে নিলাম। এই যে এখানে ধরো মাছ বরাবর আমি ব্লেড দিয়ে পাতাটা কেটে নিলাম। পাতাটা কেটে নিলে পাতার এই যে ব্যাপারটা অনেকটা এরকম। ধরে নাও এটা একটা পাতা, এই পাতাটাকে যদি আমি এই বরাবর কেটে নেওয়া, মনে করো কেটে নেওয়া অংশ হচ্ছে এটা যদি কেটে নেওয়া অংশ হয়, তাহলে এই যে এই অংশটা কতটুকু মোটা, সেই অংশটার ভিতরে আমরা যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তাহলে কি দাঁড়াবে। অর্থাৎ একটা পাতার একটা অংশকে আমরা যদি, যে কোনো একটা অংশকে আমরা মনে করো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটু বড় করে দেখার চেষ্টা করতেছি, তাহলে পাতার ওই অংশটা বড় করে দেখলে আমরা সেখানে পাবো কি, দুইটা লেয়ার পাবো, একটা পাতার উপরিতল, একটা পাতার নিম্নতল। উপরিতলটাকে বলা হয় উপরিত্বক, আর নিম্নত্বকটাকে বলা হয় কি, নিম্নত্বক। এখন দেখো আমরা একটু সেটা বুঝবার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমি চেষ্টা করতেছি তোমাদের একটু সহজভাবে বোঝানোর। মনে করো এরকম দুটো লেয়ার থাকবে, আমরা পাতার নিচের দিকে আর একটা এরকম করে লেয়ার দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এই যে উপরি স্তরটাকে বলা হয় উপরিত্বক, অর্থাৎ উপরের স্তরটাকে বলা হয় কি, উপরিত্বকও বলতে পারি আমরা, অথবা এটাকে আরো একটা বলা হয় ঊর্ধ্বত্বক, বা আমরা এটাকে কি বলি, ঊর্ধ্বত্বক। আচ্ছা, সেম ভাবে একটা নিম্নত্বক থাকবে, এই যে এটাকে আমরা বলবো কি, নিম্নত্বক। আমি এগুলো সাইডে লিখে দিচ্ছি, জাস্ট নিম্নত্বক।
তো উপরেরটা হচ্ছে ঊর্ধ্বত্বক, নিচের এটা হচ্ছে কি নিম্নত্বক। এখন দেখো এই যে নিম্নত্বক এবং ঊর্ধ্বত্বক দুই পাশেই কিন্তু কি থাকবে, কিউটিকল নামক একটা স্তর থাকবে। দেখো যে ঊর্ধ্বত্বকের নিচে এই যে এরকম কিউটিকল নামক একটা স্তর থাকবে, মনে করো এরকম কিউটিকল নামক একটা স্তর থাকবে, ভালো করে খেয়াল করো তাহলে তোমরা একটু সহজে বুঝে যাবে। এরকম মনে করো যে বক্স আকারে আমরা দিলাম যে কিউটিকল নামক এরকম একটা স্তর থাকবে, কিউটিকল নামক এরকম একটা স্তর থাকবে। এই স্তরটার নাম কি হবে, কিউটিকল। আমি লিখে দিচ্ছি, ধর আমি এই পাশে থেকে দেখাচ্ছি কিউটিকল। খেয়াল করো তাহলে এটা হচ্ছে আমাদের কিউটিকল। কিউটিকল নামক যে স্তরটা, এই কিউটিকল স্তরের নিচে, কিউটিকল উপরেও থাকবে নিচেও থাকবে। তো ঊর্ধ্বত্বকের ক্ষেত্রে কিউটিকলের নিচে কি থাকবে, কিউটিকলের নিচে যে একটা তোমার হচ্ছে কিছু থাকবে, কোষ থাকবে, দ্বারা আমি বলতেছি যে এই কোষটা কিন্তু একসঙ্গে যুক্ত থাকবে, মানে খুব কাছাকাছি থাকবে। এই যে এরকম খুবই কাছাকাছি, একটার সঙ্গে আরেকটা কি গায়ের সঙ্গে কি লেগে লেগে থাকবে, এরকম করে একটার সঙ্গে একটা লেগে লেগে থাকবে। আচ্ছা, এই যে এইটাকে আমরা বলাবো বা এটাকে আমরা বলা হয় বা এটাকে বলা হয় হচ্ছে কি প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। বন্ধুরা এই যে স্তরটার নাম কি বলা হয়, প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। তাহলে এই স্তরটাকে আমরা বলবো কি প্যালিসেড প্যারেনকাইমা। আচ্ছা, সেম ভাবে নিচে আরেকটা থাকবে, কিন্তু এবার একটু খেয়াল রাখবা নিচের স্তরটা কিন্তু অতটা গায়ে গায়ে লেগে থাকবে না, এবার একটু ফাঁকা ফাঁকা থাকবে, মানে একটার সঙ্গে একটু কি দূরে দূরে অবস্থান করবে, একটার সঙ্গে আরেকটা কি একটু দূরে দূরে, এইরকম একটু দূরে দূরে অবস্থান করবে। বুঝতে পারছো? তাহলে উপরের দিকে থাকবে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের দিকে যে স্তরটা এটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা, এই জন্য এটাকে বলা হয় কি জানো, স্পঞ্জ প্যারেনকাইমা। স্পঞ্জ মানে কি তুলা, আর তুলা একটু ফাঁকা ফাঁকা হয়, এই জন্য এটার নাম হচ্ছে কি স্পঞ্জ প্যারেনকাইমা। এটার নাম হচ্ছে স্পঞ্জ প্যারেনকাইমা। আমি যেগুলো বলতেছি এত কিছু আসলে তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু এগুলো না বুঝলে তোমাদের জন্য এই টপিকটা সহজ হবে না। তাহলে দেখো উপরের দিকের স্তরটা বলবো আমরা প্যালিসেড প্যারেনকাইমা, নিচের দিকের স্তরটাকে আমরা বলবো কি স্পঞ্জ প্যারেনকাইমা। এই যে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জ প্যারেনকাইমা, ঊর্ধ্বত্বকের সঙ্গে নিম্নত্বকের সঙ্গে, এই দুটোকে একত্রে বলা হয় হচ্ছে মেসোফিল। এই যে খেয়াল করো, এই দুইটাকে আমরা একত্রে কি বলবো, মেসোফিল। তাহলে এই দুইটাকে একত্রে বলা হয় মেসোফিল। এই যে দেখো আমরা কিন্তু মেসোফিল টপিকটা বুঝে গেলাম। তোমাদের বইয়ের প্রথমেই আমরা কি পেলাম, দেখো এখানে বলা হয়েছে যে পাতার মেসোফিল টিস্যুর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা প্রধানত ঘটে কোন জায়গাতে, মেসোফিল টিস্যুতে। তাহলে মেসোফিল স্থানটা কি এখন কিন্তু আমরা বুঝে গেছি। আচ্ছা, এই যে মেসোফিলের মাঝখানে আবার একটা কোষ থাকে, মেসোফিলের মাঝখানে এরকম অনেক কোষ থাকে, এগুলো আসলে এরকম 2-3 বার আরো ঘন ঘন দিতে হয়, আমি অতগুলো দিলাম না, জাস্ট ফাঁকা ফাঁকা করে তোমাদের একটুখানি বুঝিয়ে দিলাম। এর মাঝখানে একটা কোষ থাকবে, এইখানে আবার দুই ধরনের থাকবে, সেটা হচ্ছে যে কিছু জাইলেম থাকবে, কিছু ফ্লোয়েম টিস্যু থাকবে। এখানে কিছু থাকবে কি জাইলেম টিস্যু, কিছু ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, আমি জাইলেম ও ফ্লোয়েম একসাথে লিখতেছি। এখানে কিছু থাকবে কি জাইলেম টিস্যু, কিছু থাকবে ফ্লোয়েম টিস্যু, কিছু থাকবে ফ্লোয়েম টিস্যু। তাহলে জাইলেম টিস্যু থাকবে এবং কি ফ্লোয়েম টিস্যু থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত বুঝলাম কি, দেখো বন্ধুরা, যে উপরের দিকে একটা ত্বক থাকবে, এটাকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা, এবং এটা একটু কাছাকাছি থাকবে, খুব কাছাকাছি থাকবে। ঊর্ধ্বত্বকে কিন্তু পাতার নিচে, এই যে পাতার নিচে, ঊর্ধ্বত্বকের নিচে আসলে কিউটিকল, কিউটিকলের সঙ্গে যুক্ত থাকবে প্যালিসেড প্যারেনকাইমা, আর এখানে নিম্নত্বকের সঙ্গে তোমার হচ্ছে নিম্নত্বকের সঙ্গে ওই কিউটিকল থাকবে, সেই কিউটিকলের সঙ্গে থাকবে হচ্ছে কি স্পঞ্জ প্যারেনকাইমা, আর দুটোকে একত্রে বলা হয় মেসোফিল। আচ্ছা, তাহলে মেসোফিলটা কি তোমরা কিন্তু বুঝে গেছো। এবার দেখো আমরা কি করব, এই যে মেসোফিল থেকে, এই যে মেসোফিলটাকে যদি আমরা একটু বড় করি, মেসোফিলটাকে যদি আমরা একটু বড় করি, মেসোফিল মানে এই যে কোষগুলো বলতেছি, এই কোষগুলোকে যদি আমরা একটু বড় করে বুঝবার চেষ্টা করি, ব্যাপারটা কেমন, আমি তোমাদের আবার এখান থেকে অন্য জায়গাতে একটু টান দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এই জায়গাতে বুঝিয়ে দিচ্ছি যে এখানে
আমি তোমাদেরকে দ্বিতীয়টা বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় চিত্রটা মানে কি, যে এখানে আমাদের এই যে মেসোফিল অংশটাকে যদি আমরা এবার আরেকটু জুম করি, ব্যাপারটা এরকম যে মেসোফিল অংশটাকে যদি আমরা একটু জুম করি তাহলে আবার কি পাবো, দুই স্তর বিশিষ্ট, মানে দুইটা তল বিশিষ্ট, বা আমরা এটাকে বলতে পারি দ্বিপর্দা বিশিষ্ট, দ্বিপর্দা বিশিষ্ট একটা কোষ অঙ্গাণু পাবো। দ্বিপর্দা বিশিষ্ট যে কোষ অঙ্গাণুটা পাবো, এই কোষ অঙ্গাণুর ক্ষেত্রে আমরা এই যে এটাকে বলবো হচ্ছে এই টাইপের, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বাহিরের পর্দা, আবার এটাকে বলতে পারি ভিতরের পর্দা। তো বাহিরের পর্দা এবং ভিতরের পর্দা, আসলে এটা তোমাদের এত কিছু জানতে হবে না। এখন দেখো ভিতরে এই যে তোমার অঙ্গাণুটার ভিতরে একটা থাকবে হচ্ছে কোষ ভ্যাকিউম বা সেল ভ্যাকিউম। এটা হচ্ছে গঠনটা এরকম, অনেকটা শিম বিচির মতো, বুঝতে পারছো, অনেকটা হচ্ছে শিম বিচির মতো। আচ্ছা, এরকম অনেকটা এই গঠনটা থাকবে। এর সঙ্গে থাকবে একটা হচ্ছে কি নিউক্লিয়াস, এর সঙ্গে থাকবে একটা নিউক্লিয়াস। আমরা ধরে নিলাম এটা একটা কি নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে কি বন্ধুরা, কোষ ভ্যাকিউম, কোষ ভ্যাকিউম। কোষ ভ্যাকিউম। আচ্ছা, আমি কিন্তু সব তোমাদের বাংলায় বলে দিচ্ছি, এগুলো আসলে হায়ার ক্লাসে ইংলিশে আছে, তোমাদের আমি সব বাংলায় বলে দিচ্ছি সহজভাবে। দেখো তাহলে এটাকে আমরা বলবো কি কোষ ভ্যাকিউম, এই জিনিসটাকে আমরা বলবো কি নিউক্লিয়াস, এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস। আমি যে কোনো এক পাশে টান দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, এটাকে বলা হবে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আচ্ছা, খেয়াল করো, এই যে আমরা তাহলে কোষ ভ্যাকিউম পেলাম, নিউক্লিয়াস পেলাম, এবং এখানে আরেকটা থাকবে কি জানো, ক্লোরোফিল। এই যে তোমার হচ্ছে এটা কিন্তু আসতেছে কোথা থেকে, এই যে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জ প্যারেনকাইমা, অর্থাৎ মেসোফিল থেকে বের করলাম। মেসোফিল থেকে একটু জুম করে দেখতেছি, এর ভিতরে আবার আছে কি কি, নিউক্লিয়াস আছে, কোষ ভ্যাকিউম আছে, এবং এক পাশে থাকবে কি ক্লোরোফিল। এই যে এরকম ক্লোরোফিল থাকবে। এখন ক্লোরোফিলের মাঝখানে আসলে কিছু পদার্থ থাকে, এই যে কিছু পদার্থগুলোকে আমরা কিন্তু আবারও বড় করব। দেখো আমরা সহজে বুঝে যাব। তাহলে এটাকে আমরা কি বলবো, ক্লোরোফিল। এটাকে আমরা বলবো হচ্ছে কি ক্লোরোফিল। তাহলে এই পর্যন্ত বুঝছো। আচ্ছা, ক্লোরোফিল, এই যে ক্লোরোফিলটাকে যদি আমরা আবারও একটু জুম করি, মানে ব্যাপারটা এরকম, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কিন্তু এগুলো দেখতে হয়। আমি যদি ক্লোরোফিলটাকে আবার একটু বড় করে চিত্র অঙ্কন করি, তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে আসবে। দেখো এই যে ক্লোরোফিলটাকে ধরে নেবা, এটা ধর আমাদের প্রথম ধাপ ছিল, এটা আমাদের ছিল 1 নম্বর ধাপ, পাতাকে প্রস্থচ্ছেদ করলাম, প্রস্থচ্ছেদ করে এই যে যেটা পেলাম এটা হচ্ছে আমাদের 2 নম্বর ধাপ। এরপরে এটার থেকে আমরা যে এটা পেলাম, এটা হলো আমাদের 3 নম্বর ধাপ, এবং এটার থেকে আমরা আবার বের করতেছি, মানে এই যে ক্লোরোফিল থেকে ধরো আমি আবার বের করতেছি এবার 4 নম্বর ধাপ। এই ক্লোরোফিলটাকে জুম করতেছি, ক্লোরোফিলটাও 2 স্তর বিশিষ্ট। ক্লোরোফিলটাও কয় স্তর বিশিষ্ট হবে, ক্লোরোফিলটাও হচ্ছে 2 স্তর বিশিষ্ট, মানে 2টা পর্দা বিশিষ্ট, বুঝতে পারছো। ক্লোরোফিলটাও হবে কি 2টা পর্দা বিশিষ্ট। এই যে দুইটা পর্দা বিশিষ্ট, এই 2টা পর্দাকে একটাকে বলা হয় বহিঃপর্দা, মানে এই যে বাহিরের দিকে যে পর্দা থাকে সেটাকে বলা হয় বহিঃপর্দা। আচ্ছা, আমি লিখে দিচ্ছি তোমাদের জাস্ট একটু, বহিঃপর্দা। আর এই যে ভিতরটাকে বলা হয় অন্তঃপর্দা বা ভিতরের পর্দা, অন্তঃপর্দা। আচ্ছা, এবার দেখো এই যে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, এর মাঝে আমরা কি কি পাবো খেয়াল করো। এর মাঝে আসলে আমার অনেকগুলো পদার্থ থাকবে, তার মধ্যে একটা নাম হচ্ছে স্ট্রোমা। সেটা কি জানো, ছিদ্র। স্ট্রোমা কিন্তু এক প্রকার ছিদ্র, অর্থাৎ এর মাঝে এরকম সাইটোপ্লাজমের মতো অসংখ্য কিছু অঙ্গাণু থাকবে, সেটাকে বলবো কি, বা ছিদ্র থাকবে, এটাকে আমরা বলবো কি স্ট্রোমা। আমরা যে কোনো একটা থেকে টান দিয়ে এটাকে বলতেছি কি স্ট্রোমা, এটা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা। এবার খেয়াল করো, এই যে স্ট্রোমা থাকবে, এবং তারপরে আরেকটা থাকবে হচ্ছে কি বন্ধুরা, গ্রানা। আরেকটা থাকবে হচ্ছে কি গ্রানা। গ্রানাটা এরকম, আবার এর মাঝে গঠনটা হচ্ছে এইরকম। এটা আসলে কোনটা জানো, এই যে এখানে দেখো আমরা চিত্রতে শুধু জাস্ট একটু টান আকারে দিলাম না, এই জিনিসটা কিন্তু এই যে এখানে, মানে ক্লোরোফিলটাকে আবার কি করতেছি আমরা বড় আকারে দেখাচ্ছি। তাহলে ক্লোরোফিলটাকে যদি আমরা বড় করে দেখাতে চাই, এইরকম হবে।
তারপরে ধরে নাও আমি এখানে আরেকটা দিচ্ছি, এগুলো কয়েকটা থাকবে, মানে এরকম অসংখ্য থাকবে। তারপরে ধরো এই পাশে আরেকটা দিচ্ছি আমি, আচ্ছা এই যে এগুলোর নাম হবে কি বন্ধুরা, গ্রানা। এগুলোর নাম হবে কি, গ্রানা। তাহলে গ্রানা কি বুঝে গেছো? আচ্ছা এবার দেখো তো, এই যে গ্রানার মধ্যে একটা গ্রানা থেকে আরেকটা গ্রানার মধ্যে একটা সংযোগ নালী থাকবে, এরকম সংযোগ করা থাকবে, মানে একটা গ্রানা আরেকটা গ্রানার সঙ্গে কি থাকবে, সংযোগ আকারে থাকবে। ধরে নাও এরকম করে সংযোগ থাকবে, একটা গ্রানার সঙ্গে আরেকটা গ্রানার মধ্যে এরকম সংযোগ থাকবে, যেটাকে বলা হয় সংযোগ নালী। এই সংযোগ নালীটাকে বলা হয় কি জানো, এই সংযোগ নালী হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এই সংযোগ নালীটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। তাহলে এগুলো তোমরা কিন্তু খুব সহজেই বুঝে যাবে আশা করা যায়। তাহলে স্ট্রোমা ল্যামেলি কি বুঝে গেলা? স্ট্রোমা ল্যামেলি বলতে পারি আমরা, এটাকে আসলে বলতে পারি গ্রানা ল্যামেলি, মানে যেহেতু গ্রানা থেকে সংযোগ আছে এই জন্য আমরা গ্রানা ল্যামেলিও বলতে পারি বা স্ট্রোমা ল্যামেলিও বলতে পারি। এবার খেয়াল করো, এই যে স্ট্রোমা ল্যামেলি পেলাম, এবার দেখো এর মাঝে কিছু থাকবে রাইবোজোম। ধরে নাও কিছু রাইবোজোম, আমরা রাইবোজোমটাকে জাস্ট এরকম বৃত্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটার নাম কি, রাইবোজোম। এর নাম হচ্ছে রাইবোজোম। এর মাঝে কিছু থাকবে কি, রাইবোজোম। এবার খেয়াল করো, এই যে রাইবোজোম গুলো এখানে পাচ্ছি, এই যে রাইবোজোম পেলাম, তারপরে তোমার হচ্ছে তারপরে আমরা কি পেলাম, স্ট্রোমা পেলাম। স্ট্রোমাটা কিন্তু আসলে কি জানো, এটা ক্লোরোপ্লাস্টের ভিতরের একটা উপাদান, মানে ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম ছোট ছোট সাইটোপ্লাজমের মতো অঙ্গাণু থাকবে, যেগুলোকে বলা হয় কি স্ট্রোমা, মানে ক্লোরোপ্লাস্টের ভিতরে। তাহলে এখানে আমরা দেখো রাইবোজোম পেলাম, বহিঃপর্দা, অন্তঃপর্দা, স্ট্রোমা, গ্রানা, স্ট্রোমা ল্যামেলি সব বুঝে গেলাম। এবার কি জানো, এই যে একটা গ্রানাকে যদি আমরা আবারও একটু বড় করে দেখি, ব্যাপারটা কিন্তু বোঝো ভালো করে। এখানে আমাদের এই যে এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, মানে প্রত্যেকটা এক একটা কি গ্রানা। এবার যদি আমরা বলতেছি যে একটা গ্রানাকে যদি আমি বড় করে দেখি, ধরে নাও এই গ্রানাটাকে আমি এবার একটু বড় করে চিত্র অঙ্কন করব, মানে আমি তোমাদের বলতেছি যে এটা কিন্তু ব্যাপারটা কি, প্রথমে পাতার সামান্য একটা অংশকে আমরা একটু বড় করে দেখলাম, এরকম পাবো। সেটাকে একটু বড় করে দেখে আমরা এরকম পাবো, সেটাকে যদি আরো বড় করে দেখি এরকম পাবো। আবার এর ভিতরকার একটা গ্রানাকেও যদি আমি আরো একটু বড় করে দেখি, তাহলে কি পাবো জানো, এর ভিতরে আবারও এরকম একটা চলে আসবে। এর ভিতরে ধরে নাও আমি এরকম করে অঙ্কন করে দেখাচ্ছি তোমাদের একটু সহজভাবে, আশা করি তোমরা বুঝে যাবে ব্যাপারগুলো। আচ্ছা এই যে এর ভিতরে দেখো, এখানে এই যে এটার নাম বলা হয় কি জানো, থাইলাকয়েড মেমব্রেন। কোন পর্দাটা, এই যে নিচের যে পর্দাটা, এই নিচের পর্দাটার নাম হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড মেমব্রেন। তাহলে দেখো আমরা থাইলাকয়েড মেমব্রেন পেলাম, মোট কথা নিচের যে পর্দাটা। আচ্ছা এই যে থাইলাকয়েড মেমব্রেনের মাঝে কি থাকবে জানো, ক্লোরোফিল মলিকিউল। এই যে থাইলাকয়েড মেমব্রেনের মাঝে থাকবে হচ্ছে ক্লোরোফিল, মানে এই যে এরকম মাঝে, অর্থাৎ এই যে তোমার হচ্ছে নিচের পর্দাটাকে বললাম আমরা কি থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই থাকবে আসলে কি, এই যে এরকম অসংখ্য কি থাকবে জানো, এইগুলোকে বলা হয় হচ্ছে ক্লোরোফিল মলিকিউল। এই যে এরকম অসংখ্য থাকবে, আমরা এরকম করে দেখাচ্ছি জাস্ট, এটাকে আমরা বলবো কি ক্লোরোফিল মলিকিউল। ক্লোরোফিল মলিকিউল। দেখো তাহলে ক্লোরোফিল মলিকিউল আমরা পেলাম। এই যে ক্লোরোফিল মলিকিউল গুলোকে আসলে বলা হয় কি জানো, রিঅ্যাকশন সেন্টার। এগুলোকে বলা হয় হচ্ছে রিঅ্যাকশন সেন্টার, অর্থাৎ এইটাকে আসলে, এই রিঅ্যাকশন সেন্টারটাকে আসলে আমরা আবার এরকম বলতে পারি, মানে এটাকে বলা হয় রিঅ্যাকশন সেন্টার। রিঅ্যাকশন সেন্টার, রিঅ্যাকশন সেন্টার। এই যে রিঅ্যাকশন সেন্টারটাকে জানো, এই রিঅ্যাকশন সেন্টার বলতে এখানে থাকে হচ্ছে এলডিপি, এই জায়গাটাকে বলা হয়, বা এই যে এটাকেই বলা হয় হচ্ছে এলডিপি। এলডিপি মানে কি জানো, এলডিপি হচ্ছে লাইট, এলতে হচ্ছে লাইট, ডিতে হচ্ছে
ডিপেন্ডেন্ট, এলতে হচ্ছে লাইট, ডিতে হচ্ছে ডিপেন্ডেন্ট, পিতে হচ্ছে ফেজ, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে কি জানো, আলোক সক্রিয় পর্যায়। আলোক সক্রিয় পর্যায় বা আলোক নিষ্ক্রিয় পর্যায় কি তোমরা কিন্তু এর পরবর্তী পর্বে বুঝতে পারবে যখন আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে দেখো আমরা অ্যাটলিস্ট এখান থেকে কি বুঝতে পারলাম যে সালোক সংশ্লেষণটা ঘটতেছে কি, এই যে দেখো আমরা এখন আবারও একটু বইয়ে পড়ি। সালোক সংশ্লেষণের মূল জায়গাটা হচ্ছে কি মেসোফিল টিস্যু, সেই মেসোফিল টিস্যুর ভিতরেই আমরা কিন্তু সব পেয়ে যাচ্ছি। এখন দেখো আমরা কিন্তু সুন্দর করে এখানে বুঝতে পারবো। অ্যাকচুয়ালি দেখো এই যে তোমার কি বলে সালোক সংশ্লেষণের মেইন কাজটা কিন্তু ঘটে থাকে এই যে এই অঞ্চলগুলোতে, এই যে তোমার হচ্ছে রিয়াকশন সেন্টারে, এই রিয়াকশন সেন্টারে আসলে তোমার সালোক সংশ্লেষণের মূল কাজটা ঘটে থাকে। তো এই কাজটা আসলে কোথা থেকে চলে আসতেছে, দেখো সবটা কিন্তু পাতা থেকে। পাতাকে একটু জুম করলে আমরা এরকম পাবো, সেটাকে একটু জুম করলে আমরা এই যে এরকম পাবো, আবার ক্লোরোফিলটাকে একটু যদি জুম করি তাহলে ক্লোরোফিলের আকারটা এমন পাবো, সেই ক্লোরোফিল থেকে একটা গ্রানাকে যদি আমরা জুম করি তাহলে আবার এরকম চলে পাবো। তাহলে এই জিনিসটা আমরা এখন দেখো তোমাদের বই থেকে বুঝবার চেষ্টা করি, সহজে বুঝবা। স্থূল সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। কোন জায়গায় পৌঁছায়? ক্লোরোপ্লাস্ট। এই যে দেখো আমরা ক্লোরোপ্লাস্ট কোনটাকে বলছি, এই যে এটা হলো ক্লোরোফিল। এই যে ক্লোরোফিল থেকে আমরা এই যে তোমার হচ্ছে এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ওই বলছি আমি, সেটা ক্লোরোপ্লাস্ট আমি বলিনি। আচ্ছা বন্ধুরা, আমার এখানে ক্লোরোপ্লাস্টটা বলা হয়নি। এই যে দেখো এটা আসলে ক্লোরোপ্লাস্ট চলে আসবে। ক্লোরোফিল থেকে এটা একটু জুম করে দেখালে এই যে অঙ্গাণুটা, এটাকে আমরা আসলে বলবো ক্লোরোপ্লাস্টের ভিতরের, মানে এই যে স্ট্রোমা ল্যামেলি যেটা আমরা পেলাম, স্ট্রোমা ল্যামেলি এটাই আসলে ক্লোরোপ্লাস্টের ভিতরের অংশ। এটা লিখে নাও একটু, ক্লোরোপ্লাস্টের ভিতরের অংশ, ক্লোরোপ্লাস্টের ভিতরের অংশ, ক্লোরোপ্লাস্টের এটা হচ্ছে ভিতরের অংশ। মোট কথা এটাই হচ্ছে আমাদের কি পাচ্ছি, ক্লোরোপ্লাস্ট পাচ্ছি, ক্লোরোপ্লাস্ট ভিতরের অংশ। তাহলে দেখো আমরা কিন্তু এটুকু পেয়ে গেলাম। এখন দেখো ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমাটা মানে কি পত্ররন্ধ্র বা ছিদ্র, যেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্র বা ছিদ্র ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং এই যে ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং কি করতেছে, পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক এই অঙ্গাণুটি ঘটে থাকে। অর্থাৎ সালোক সংশ্লেষণ সম্পূর্ণটা ঘটে থাকে কি, এই যে আমরা প্রথমত পাচ্ছি হলো মেসোফিল, এই মেসোফিলের মাঝে আছে কি ক্লোরোপ্লাস্ট। এখানে ক্লোরোপ্লাস্টটাকে আমরা একটু জুম করে দেখাচ্ছি। আসলে ক্লোরোপ্লাস্ট মানে এই ভিতরের অংশটাই, সম্পূর্ণ অংশটাকে একত্রে বলা হয় মেসোফিল থেকে একটু জুম করে দেখাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট। সেইটাকে আবার আমরা জুম করে দেখাচ্ছি, এটা সেখান থেকে পাচ্ছি আমরা আবার এই অংশটা বা একটা গ্রানাকে। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টের গঠন, এটা কিন্তু আমরা সবটা পড়লাম কি ক্লোরোপ্লাস্টের গঠন। এই যে আমরা শেষে কিন্তু এইটুকু একদম ভিতরের অংশ ক্লোরোপ্লাস্টের গঠন। এখন দেখো আমরা একটু পড়ি কি বলছে 10.3, তোমাদের বইয়ে 10.3 নম্বর চিত্রে এটা ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখানো আছে। পাতাটাকে বিশ্লেষণ করে এরকম, সেটাকে বিশ্লেষণ করে এই যে একটা ভিতরের অংশ, সেটাকে আবার বিশ্লেষণ করে এরকম, জাস্ট একটু চিত্রের মাধ্যমে বোঝানো আছে। ক্লোরোপ্লাস্টের গঠন দেখানো হয়েছে। এটি মোটামুটি 1 থেকে 2 মাইক্রোমিটার, এখানে ইউ এর মতো যেটা দেখতে এটাকে বলা হয় মাইক্রো। 1 থেকে 2 মাইক্রোমিটার পুরু মানে হচ্ছে মোটা, এবং এর ব্যাস হচ্ছে 5 থেকে 7 মাইক্রোমিটার। 5 থেকে 7 মাইক্রোমিটার। আবার তোমাদের মনে রাখতে হবে 1 মাইক্রো সমান 1 মাইক্রো সমান হচ্ছে 10⁻⁶ মিটার, মানে খুবই ক্ষুদ্র। মাইক্রো মানে কিন্তু খুবই ক্ষুদ্র। তাহলে দেখো আমরা এখানে বুঝে যাচ্ছি যে এর ব্যাস মানে পুরো মোটা হলো 1 থেকে 2 মানে 1 থেকে 2 এবং ব্যাস হচ্ছে 5 থেকে 7 মাইক্রোমিটার। ক্লোরোপ্লাস্টের আকার কেমন হয়, ডিম্বাকৃতির, এবং এটি দুটি ঝিল্লি আছে, দুটি পর্দা আছে। এই যে দেখো আমরা বুঝিয়ে দিছি যে দুইটা পর্দা আছে, একটাকে বলা হয় বাহিরের পর্দা, একটাকে বলা হয় অন্তঃপর্দা। এখন দেখো একটি বাহিরের ঝিল্লি বা বাহিরের পর্দা এবং একটা অভ্যন্তরীণ ঝিল্লি বা অভ্যন্তরীণ পর্দা। বাইরের এবং অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যে প্রায় 10 থেকে 20 ন্যানোমিটার, ও আসলে 2 লিখে একটু ফাঁকা চলে গেছে, এটা আসলে তোমাদের বই একটু মিস্টেক করে ফেলছে। 10 থেকে 20 হবে, 10 থেকে 20 nm মানে ন্যানোমিটার, 10 থেকে 20 ন্যানোমিটার চওড়া আন্তঃঝিল্লি স্থান মানে এর ভিতরে, এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে 10 থেকে 20
20 ন্যানোমিটার চওড়া আন্তঃঝিল্লি স্থান এবং অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী স্থানটি হচ্ছে কি স্ট্রোমা। এই যে এটাকে, এই যে আমরা যেটাকে আমরা শুধুমাত্র এই যে ছিদ্র দিয়ে যেটা বুঝিয়ে দিলাম, এটাকেই বলা হচ্ছে কি স্ট্রোমা বা অন্তঃঝিল্লি, মানে ভিতরের পর্দার সঙ্গে এটা 10 থেকে 12 ন্যানোমিটার, মানে ন্যানোমিটারও কিন্তু খুবই ক্ষুদ্র। ন্যানোমিটার মানে হচ্ছে 1 nm ইকুয়াল 10⁻9 মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার, তার মানে এটা আরো ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। দেখো বলছে যে অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী স্থানটি হচ্ছে কি স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টে গ্রানা, এই যে দেখো আমরা পেলাম গ্রানা নামের অঞ্চলে সালোক সংশ্লেষণের আলো শোষণ করে রাসায়নিক শক্তি উৎপাদন হয় এবং স্ট্রোমা অঞ্চলে সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড থেকে শক্তি গঠনের বিক্রিয়াটি ঘটে। মোট কথা সম্পূর্ণ বিক্রিয়াটা বা এই যে তোমার কাজটা সম্পূর্ণ ঘটে থাকে কিন্তু এই যে এই জায়গাতে। সেখান থেকে আমরা একটু জুম করে, একটা গ্রানা থেকে জুম করে যখন দেখালাম, এই যে মাঝখানে যেটা বললাম যে এটাই আসলে মূল থিম, যে এর মধ্যেই কিন্তু এই যে ক্লোরোফিল মলিকিউল, এই ক্লোরোফিল মলিকিউলটাকে বলা হয় রিঅ্যাকশন সেন্টার, মানে বিক্রিয়ার কেন্দ্র হচ্ছে এখানেই। এই যে এখানে যে বিক্রিয়াটার কথা বলছে যে শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা গঠনের বিক্রিয়া, সেই বিক্রিয়াটা ঘটে থাকে কিন্তু এই জায়গাতে। এখন এটা দুই ভাবে ঘটতে পারে, একটা হচ্ছে আলোক সক্রিয়, আরেকটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। তো এই জায়গাটা আমরা এখান থেকে যেটা পেলাম এটাকে বলা হয় আলোক সক্রিয় অঞ্চল বা আলোক সক্রিয় পর্যায়। দেখো সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ক্লোরোপ্লাস্টের ভিতরের কয়েকটি অঙ্গাণু হচ্ছে, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে, এবং ভিতরের কয়েকটা অঙ্গাণু হচ্ছে, আমরা একটু পড়বো তাহলে বুঝবো। দেখো ভিতরে একটা অঙ্গাণু হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলটা কি? এটি সবুজ সালোক সংশ্লেষণ রঞ্জক এবং রঞ্জক হওয়ার কারণে সেটি সৌরশক্তি হিসেবে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে। মনে রাখবা ক্লোরোফিল কিন্তু থাকার কারণেই গাছের পাতা সবুজ হয় বা উদ্ভিদের পাতা সবুজ হয়। এই ক্লোরোফিলটা আসলে সবুজ রঞ্জক পদার্থ, মানে সবুজ রঙের মতো রঞ্জক পদার্থ হওয়ার কারণে এটি কি বলে সৌরশক্তি থেকে তোমার হচ্ছে কি সৌরশক্তি হিসেবে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলোক শোষণ করে থাকে। এরপরে হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড কি দেখো বন্ধুরা, আমরা কোথায় পেলাম থাইলাকয়েডটা? এই যে দেখো আমাদের এই যে থাইলাকয়েড মেমব্রেন, অর্থাৎ এই যে তোমার হচ্ছে একটা গ্রানাকে যখন আমরা ভাগ করতেছি, মানে জুম করে দেখতেছি, তখন এই যে নিচের যে পর্দা বা নিচের যে আস্তরণ, এটাকে বলা হয় কি থাইলাকয়েড মেমব্রেন বা থাইলাকয়েড পর্দা। তাহলে দেখো থাইলাকয়েড এগুলো ক্লোরোপ্লাস্টের চ্যাপ্টা থলির মতো কাঠামো নিয়ে গঠিত। এগুলো স্ট্রোমার ভিতরে ঝুলে থাকে, যেখানে স্ট্রোমার ভিতরে ঝুলে থাকে, মানে এই যে স্ট্রোমার মধ্যেই কিন্তু এগুলো আছে। স্ট্রোমা মানে কি এই যে এগুলো সব কি স্ট্রোমা, তার মাঝখানে কিন্তু এই যে গ্রানাগুলো আছে, আর গ্রানাগুলোর একটা গ্রানাকে যখন আমরা জুম করে দেখতেছি তখন নিচের পর্দাটাকে বলা হচ্ছে কি তোমার থাইলাকয়েড মেমব্রেন। এগুলো আসলে এই স্ট্রোমার মধ্যে ঝুলে ঝুলে থাকে, কিন্তু আসলে ঝুলে তো আসলে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি না, এই জন্য চিত্রের মাধ্যমে আমরা এভাবে দেখিয়ে থাকি। যেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, যেটা আমি বলে দিলাম যে এটাকেই বলা হয় আসলে মূলত রিঅ্যাকশন সেন্টার, মানে সম্পূর্ণ বিক্রিয়াটা আসলে এই জায়গাতেই ঘটে থাকে। থাইলাকয়েডের পৃষ্ঠে ক্লোরোফিল থাকে, থাইলাকয়েডের পৃষ্ঠে থাকে কি ক্লোরোফিল। উল্লেখ্য যে সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নাই। এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন বা এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে সায়ানোব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াতে কোনো প্রকার ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু সেখানে থাইলাকয়েড আছে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট নাই কিন্তু সেখানে কি আছে থাইলাকয়েড আছে, এবং তার পৃষ্ঠদেশে ক্লোরোফিল এবং আলোক সংবেদী অন্য রঞ্জক রয়েছে। এরপরে দেখো গ্রানামটাকে বলা হয় তোমার হচ্ছে গ্রানার বহুবচন। গ্রানামটা হচ্ছে কি গ্রানার বহুবচন, মানে হচ্ছে অনেকগুলো গ্রানা। এই যে এখানে দেখো 10 থেকে আসলে মোটে 20টার মতো গ্রানা থাকে। এই যে এখানে আমরা 1টা 2টা 3টা 4টা করে অঙ্কন করে দেখাইছি, এটা আসলে 4টা না, এটা এখানে কমপক্ষে 10 থেকে 20টা, মানে 10 থেকে 20টার মাঝামাঝি এরকম গ্রানা একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে। এই জন্য সবটুকুকে একসাথে বলা হয় কি গ্রানাম, যেটা বলেই দিছে আবার দেখো যে বহুবচন গ্রানা। তাহলে এখানে দেখো আমরা এখানে তোমার গ্রানামটা হচ্ছে এক বচন আর বহু বচন হচ্ছে গ্রানা, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, যে বহু বচনটাই হচ্ছে গ্রানা আর এক বচনটা হচ্ছে গ্রানাম। অনেকগুলো অর্থাৎ 10 থেকে 20টা, যেটা আমি বলে দিলাম যে থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানাম গঠন করে। দেখো যা আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, তার মানে কি অনেকগুলো গ্রানা একত্রে যুক্ত হয়ে আমরা পাচ্ছি কি গ্রানাম। তাহলে গ্রানামটা হচ্ছে না, আমার তো ঠিক ছিল, একটু
একটু ভুল হয়ে গেছে, আমার ঠিক ছিল। অর্থাৎ গ্রানামটা হচ্ছে বহু বচন এবং তোমার গ্রানাটা হচ্ছে এক বচন, অর্থাৎ অনেকগুলো গ্রানা একত্রে যুক্ত হয়ে তৈরি করবে কি গ্রানাম। সেই গ্রানামটা হচ্ছে গ্রানাম মানে যেখানে কমপক্ষে 10 থেকে 20টি তোমার হচ্ছে গ্রানা থাকবে। বন্ধুরা একটু তোমরা মিস্টেক হয়ে গেছিল, আমার এটা তোমরা একটু ঠিকভাবে মনে রাখবা। এখন দেখো আমরা আজকে আসলে এই পর্যন্ত আলোচনা করতে যাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এরপর দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা অর্থাৎ এখন শুধু আমরা বিক্রিয়াটা শিখবো এবং বিক্রিয়াটার মধ্যে আমাদের আসলে দুইটা পর্যায়ে চলে আসবে। আবার একটা হচ্ছে আলোক সক্রিয় এবং আলোক নিষ্ক্রিয়, যেটা কিন্তু আমি তোমাদের একটু আগে বলে দিলাম। এই যে এখানে আমরা পেলাম যে এই জায়গাটাকে বলা হচ্ছে এলডিপি, অর্থাৎ এটা হচ্ছে লাইট মানে আলোক সক্রিয় পর্যায়। আবার সেম ভাবে আমরা আলোক নিষ্ক্রিয় পর্যায় পাবো, সেখান থেকে আমরা আসলে এই যে তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ বুঝতে পারবো। তো বন্ধুরা এটা আসলে তোমাদের সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের একটা কথা বলবো, যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। মনে রাখবা তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটি কমেন্টস আমাকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।